গাজীপুরের কাপাসিয়ায় ৩ সন্তান ও গৃহকর্ত্রী সহ ৫ জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ নেওয়া হচ্ছে মাদারীপুরে, জানাজা শেষে দাফন হবে পারিবারিক কবরস্থানে। 17 তারিখ ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো, কিন্তু তার আগে ওকে নিতে আসলাম। তবে জীবিত না মৃত, সবার কাছে দোয়া চাই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। জুলাই সনদ সংস্কার ইস্যুতে বিএনপি জামায়াতের টানাপোড়েন বাড়ছে। সরকার ও বিরোধী দলের বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ, বলছেন বিশ্লেষকরা। সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা, তাদেরকে পারস্পরিক যে সহযোগিতা করার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সমস্যার সমাধান না করা হয় তাহলে তো আসলে এই সমস্যা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাই আছে আমার কাছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠান, যোগ দেবেন মোদি, অমিত শাহ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্তা ফোরকানের বিরুদ্ধে। গত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল ফোরকানের সাথে তার স্ত্রীর। এরই জেরে রাতে স্ত্রী, 3 কন্যা এবং শ্যালককে হত্যা করে ফোরকান। ভোরে স্বজনদের ফোন করে হত্যার ঘটনা জানায়। এরপর থেকেই সে পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তদন্ত চলমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কাপাসিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, হত্যাকাণ্ডের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? পুলিশ কি বলছে? দেবাশিস, আসলে ঘটনাস্থলে পুরো বাড়িটি আসলে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে জেলা পুলিশ, পিবিআই, সিআইডি এবং পার্শ্ববর্তী গোয়েন্দা সংস্থা রয়েছে, এনএসআই, সিটিএসবি। তারা আসলে চারপাশে আসলে ঘরের ভিতরে প্রবেশ করতে চেয়েছেন, যেহেতু পুলিশে একটি প্রাথমিকভাবে স্রোতালের একটি বিষয় রয়েছে। সে তদন্তের পর ঊর্ধ্বতন পুলিশ এই বিষয়টি আসলে ব্রিফ করবে। যদিও প্রবাসী স্বামী ছিল, আসলে ঘটনার পরপর পার্শ্ববর্তী যারা স্থানীয় রয়েছে তারা বলছে যে ঘটনার পরপর তিনি আসলে এখন পর্যন্ত পলাতক রয়েছে। পুলিশ সেটি দেখভাল করছে। পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বাড়ির আসলে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যেহেতু তদন্তের বিষয়াধীন রয়েছে, সেক্ষেত্রে তদন্ত চলছে। তদন্তের পর আসলে আরও ঠিক 1 ঘন্টা পরে এটির মূল বিস্তারিত জানা যাবে। কেনই বা স্ত্রী, 3 সন্তান সহ শ্যালককে আসলে মোট 5 জনকে জবাই করা হয়েছে, সে বিষয়ে আরও জানানো যাবে। এই বিষয়টি কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ প্রশাসন বলছিল যে এই বিষয়টি ব্রিফ করা হবে, বিস্তারিত জানানো হবে। সেক্ষেত্রে আমাদেরকে আরও 1 ঘন্টার মতো অপেক্ষা করতে বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দেবাশিস, ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরসালিন ও নবী হোসেন। বিজিবি জানায় রাতে মুরসালিন, নবী সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় মুরসালিন ও নবী হোসেন। পরে তাদের ওপারে নিয়ে যায় বিএসএফ। সেখানেই প্রাণ হারান 2 জন। তাদের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি। ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এরই মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ সরাসরি নেওয়া হচ্ছে মাদারীপুরের উদ্দেশ্যে।
সকাল 9:10 বৃষ্টির মরদেহবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা। মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন পররাষ্ট্র সচিবও। এ সময় বৃষ্টির হত্যা ঘটনায় পরিবার প্রকৃত বিচার পাবে বলে আশ্বাস দেন পররাষ্ট্র সচিব। জানান, বৃষ্টি হত্যাকাণ্ডে অভিযুক্তের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে মার্কিন সরকার সহযোগিতা করবে। মরদেহ গ্রহণ করার পর বৃষ্টির বাবা ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরিবারের কাছে হস্তান্তরের পর বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ সরাসরি নেওয়া হচ্ছে তার নিজ বাড়ি মাদারীপুরের গোবিন্দপুরের উদ্দেশ্যে। সেখানে বাদ আসর তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম। তবে জীবিত না মৃত, সবার কাছে দোয়া চাই, ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে। এদিকে এই বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, বৃষ্টির জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, কিছুক্ষণ আগে কিন্তু খবর এসেছে বৃষ্টির মরদেহ নিয়ে কিন্তু এয়ারপোর্ট থেকে রওনা হয়েছে এবং স্বজনরা বলছেন হয়তো দুপুর নাগাদ তার মরদেহ এসে পৌঁছবেন। তারপরে কিন্তু তার পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে তাকে দাফন করা হবে। তবে আমরা জানাজা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে বাদ আসর এখানে তার বাসার পাশেই বাড়ির পাশেই একটি স্কুল রয়েছে, যেখানে চর গোবিন্দপুর ইউকে উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে, সেখানে কিন্তু তার জানাজা হবে এবং জানাজা শেষে কিন্তু তার যে পারিবারিক কবরস্থান রয়েছে, দাদা এবং দাদির কবরস্থান, সেই দাদা দাদির পাশে কিন্তু বৃষ্টিকে সমাহিত করা হবে, এমনটা কিন্তু পরিবার থেকে বা স্বজনরা জানিয়েছেন। তবে এখানে যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট সময় বলতে পারছেন না কখন নাগাদ এসে পৌঁছতে পারে। তবে তারা বলছেন হয়তো 2টা থেকে 3টা নাগাদ বৃষ্টির যে মরদেহ রয়েছে সেই মরদেহ এখানে আসবে, তারপরে হয়তো তারা বাকি কাজ সম্পন্ন করবে। তবে এখানে যারা স্বজনরা রয়েছে তারাও কিন্তু সেই একই দাবি করছেন, বৃষ্টিকে যে হত্যাকারী হত্যা করেছে তার কিন্তু সেই ঘাতকের তারা বিচার দাবি করছেন এবং সেই সুষ্ঠু বিচারটাই তারা দাবি করছেন। বৃষ্টির বাড়িতে এসে আমরা যতটুকু জানতে পেরেছি, বৃষ্টি কিন্তু ছোটবেলা থেকেই ঢাকা থাকতেন এবং সে মেধাবী ছাত্রী হিসাবে সবার কাছেই পরিচিতি ছিলেন এবং যার কারণে কিন্তু সে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তবে সেখানে এই মর্মান্তিক ঘটনায় কিন্তু যারা স্বজন রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারা কিন্তু বেশ শোকাহত এবং তারা কিন্তু বেশ মর্মাহত। তবে এখানে পরিবারের পক্ষ থেকে সর্বশেষ যতটুকু জানা হয়েছে যে বাদ আসর এখানে যে স্কুলটি রয়েছে সেখানে জানাজা হবে এবং জানাজা শেষে তার পরিবারের যে কবরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। দেবাশিস, ধন্যবাদ শাকিল যুক্ত হওয়ার জন্য। আপাত দৃষ্টিতে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি আর জামায়াতের মুখোমুখি অবস্থানকে রাজনৈতিক কৌশল মনে হলেও এই টানাপোড়েন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুতে বিরোধী দল এবং জনগণকে আস্থায় আনার দায়িত্ব সরকারি দলেরই। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলার শিকার হয় না এমন কোন মানুষ এখানে এই সংসদে আসে নাই। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ নেই এক সময়ের বিএনপির মিত্ররাই এবার সংসদে বিরোধী দলের আসনে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সংসদে কাদা ছোড়াছুড়ি কিংবা বৈরিতা থাকবে না, এমনটাই মনে করা হচ্ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই উল্টো চিত্র। সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয় অধিবেশন কক্ষ। সংসদ ছাপিয়ে এই উত্তাপ ছাড়িয়েছে বাইরেও। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। মতভেদ এখন রূপ নিয়েছে রাজনৈতিক বৈরিতায়। দেশ জুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন
11 দলীয় ঐক্য। এমন বৈরী অবস্থা সুখকর হবে না বলে মনে করছে বিশ্লেষকরা। 12 তারিখে সরকার বলেন বিরোধী দল সরকার কাছে আমাদের একটা পজিটিভ চাওয়া আছে জাতির, সেই পজিটিভ চাওয়াটা পূরণ করার জন্য সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা এবং তাদেরকে পারস্পরিক যে সহযোগিতা করার কথা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী আসলে সংস্কার না হয় অথবা জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি এটা সমস্যার সমাধান না করা হয়, তাহলে তো আসলে সমস্যা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাই আছে আমার কাছে মনে হয়। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জামায়াত সহ 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন, জুলাই ইস্যুতে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। যদিও এটিকে জামায়াতের রাজনৈতিক কৌশল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যারা ক্ষমতা আছে তাদের অসম্মান করেন, তাদেরকে জনগণের কাছে অপদস্থ করতে চান সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কিছুর মাধ্যমে, তারা যা করে নাই তার ব্যাপারে ভিন্ন মেসেজ দিতে চান, একটা রাজনীতি করতে চান, ভিন্ন নেগেটিভ রাজনীতি, স্পয়েল রাজনীতি। সেই রাজনীতি করতে চাইলে তো দেশের জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। জাতীয় ইস্যুকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই সমস্ত বিষয়গুলো চলে আসে, তাহলে আলটিমেটলি তার প্রভাব ছাত্র সংগঠনের উপর পড়বে এবং ছাত্র সংগঠনগুলো তখন দেখা যাচ্ছে সংঘর্ষ ইতিমধ্যে পড়েছে। সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিলে সুযোগ নিতে পারে অন্য পক্ষ। দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা নীরব অবস্থা আছে এখন, তাই না, তারা আরো সংগঠিত হবে এবং জনগণের মধ্যে তখন তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সরকার এবং বিরোধী দলের এই স্পেস, এই গ্যাপটা যদি বড় হয়, সরকার এবং বিরোধী দল দুই পক্ষেরই রিস্ক আছে। এই রিস্কটা কোন পক্ষ থেকে আসবে সেটা বলা কঠিন। রাষ্ট্রকে যখন ক্রাইসিসে পড়ে তখন কারা রাষ্ট্রের সুবিধাটা পাবে এটা কিন্তু সহজ করে বলা যাবে না। রাজনৈতিক বাহাসের বাইরে সরকার এবং বিরোধী দলকে জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর আরও নেমে গেছে। কোনো কোনো স্থানে ওয়াসার লাইনে মিলছে না কাঙ্ক্ষিত পানি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণেই এই অবস্থা বলে মনে করেন নগরবাসী। সংকট সমাধানে ফের হাজার কোটি টাকার নতুন গভীর নলকূপ বসাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে সাময়িক সমাধান হলেও 2-1 বছর পর আবারও পরিত্যক্ত হয়ে যাবে নলকূপগুলো। তখন পানির জন্য যেতে হবে মাটির আরও নিচে। বাড্ডা ও শাহজাদপুর ঘুরে এসে SRS আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আলামিন হক অহন। পানির জন্য রাজধানীবাসীর এই যুদ্ধ প্রতিদিনের। পানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পানিও জুটছে না অনেকের। যে কোনো মুহূর্তে এই পানির ট্যাঙ্কিতে যতটুকু পানি আছে সেটি শেষ হয়ে যাবে, তারপরে বা তারা কি করবেন। বাড্ডা শাহজাদপুর নিয়ে এই অংশ ঢাকা ওয়াসার মর্স জোন 8-এর আওতায়। বিশাল এই এলাকায় বাস করেন নানা পেশার 15 লাখের বেশি মানুষ। 2-3 দিন যাবত কোনো গোসল করতে পারি না। অজু করার জন্য মসজিদে গেলে বাইরে থেকে যারা আসে পানি নাই। পানির দাম 400 টাকা অফিসিয়ালি, কিন্তু আসলে ডেলিভারি দিলে পরে আপনাকে 800 টাকা। পারিবারিক সামাজিক জীবন, দৈনিক ধর্মীয় সমস্ত কিছু দুর্বিষহ অবস্থা। প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে আমরা এখন পানি পাচ্ছি না দীর্ঘ 2 মাস ধরে। 17 আসনে যদি আমরা পানি পাইতে 1 মাস লাগে, তাহলে অন্যান্য আসন কি হইতেছে আপনারাই ভালো জানেন। উত্তর বাড্ডায় পানির জন্য তীর্থের কাক যেন প্রতিটি বাসিন্দা। বারবার জলাধার খুলেও হতাশা ছাড়া মিলছে না কিছুই। একদম নিচে, অন্য সময় কি এটা ভরা থাকে? সারা রাত তো পানির জন্য জায়গা থাকে। 12টা থেকে চেক করতেছি যে পানি আসে কিনা, রাতে না ঘুমাইয়া একেবারে শূন্য, পানি আসবে না। জলের খোঁজে উত্তর বাড্ডার হাজিপাড়া এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে বসিয়েছেন পাইপলাইন। 2 লাখ টাকা খরচ করা হলেও পুরোটাই গেছে জলে, মিলছে না কাঙ্ক্ষিত পানি। অগত্য পানির ব্যবহার কমাতে নানা কৌশল নিচ্ছেন গৃহবধূরা। মাছ খাওয়া ছেড়ে গৃহবধূরা রান্নায় এমন তরকারি বেছে নিয়েছেন যেখানে পানির ব্যবহার কম। এখানেই শেষ নয় দুর্ভোগ, অনেকেই পানি টানতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্য এক বাসা থেকে পানি আনতে গেছিলাম, ওই পাটা পিছলে পানি আনতে যে পানি সহকারে পা পিছলে পড়ে গেছি। অন্যরকম ডাল ভাত খেয়ে, একটু ডিম ভাজি ডাল ভাত এগুলো খেয়ে আসছি। পানি না পেলে অসুবিধা, তারপর মুখ টুক ধোয়া লাগে, স্কুলে যেতেও লেট হয়ে যায়। মিটারের পিছনে লেগে থাকে যে কখন পানি আসবে, কিন্তু পানি আসে না। কেন এই পানির সংকট খুঁজে দেখার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন। দিন দিন নেমে যাচ্ছে রাজধানীর
ভূগর্ভস্থ পানির স্তর, যে কারণে খোদ ওয়াসার যেগুলো ডিপ পাম্প রয়েছে সেগুলো বিকল হয়ে গেছে। তার একটি এই উত্তরবাড্ডার হাজিপাড়ার এই পাম্পটি, যে কারণেই একটি মাত্র পাম্প এই মুহূর্তে সচল রয়েছে, যেখানে 2টি পাম্প সচল রাখার কথা। এই পাম্পটি সচল করে এত বিশাল মানুষের চাহিদা কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। বাড্ডার প্রগতি সরণির পশ্চিম অংশে ওয়াসার আরও একটি পাম্প হাউজেও একই অবস্থা। তবে মিনিটে আমরা জানি 2400 লিটার পানি দেওয়ার কথা একটি 8 ইঞ্চি ব্যাসার্ধের যে পাইপ থেকে, এবং এটি ধারণা করা হচ্ছে এটি হয়তো মিনিটে এখন 5 থেকে 600 লিটার পানির বেশি দিতে পারছে না। এই পাম্পটি যে পরিমাণ ভূগর্ভস্থ পর্যন্ত পাইপটি রয়েছে সেই স্তরে পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে এটি বিকল হয়ে গেছে। এই সংকট কাটাতে নতুন করে গভীর নলকূপ বসাচ্ছে ঢাকা ওয়াসা। এতে খরচ হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। তাতে সমাধান কতটুকু? পকেট ক্রাইসিস হয় আমাদের এই ড্রাই সিজনটায়, 1 থেকে 1.5 মাস সময়টা। তো ওখানে একটা ডিপ টিউবওয়েল ইদানিং নষ্ট হয়ে গেছে, এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি। আর একটা ডিপ টিউবওয়েল নতুন এখানে হচ্ছে, এবং এইটা আগামী 2-1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ মের ফার্স্টারে এটা চালু হয়ে যাবে। ঢাকার পানির 70 ভাগই মেলে গভীর নলকূপে। এতে পানির স্তর নিচে নামায় ফের বিকল হবে আরও নলকূপ। তাহলে জনগণের 1000 কোটি টাকা খরচ করে এমন প্রকল্প আর কত? এই গন্ধপুর প্রজেক্টটা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সেটা চালু হয়ে গেলে 50 কোটি লিটার পানি আরও যোগ হবে পার ডে। তো তখন এই বিষয়গুলি আর আসলে থাকবে না, পানির ডিপ টিউবওয়েলের ব্যবহার কমে আসবে, এবং আস্তে আস্তে এটা আমরা প্রস্তুত করে দেব। এর আগে ঢাকা ওয়াসা জানিয়েছিল সংকট কাটিয়ে 2030 সালের মধ্যেই পাইপলাইনে সুপেয় পানি খাওয়াবে প্রতিষ্ঠানটি। আপাত দৃষ্টি মনে হচ্ছে সেই অপেক্ষা আরও বাড়বে। 2035-35-এর মধ্যে আমরা সেটা করতে পারবো। 70% সারফেস ওয়াটার আর 30% গ্রাউন্ড ওয়াটার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 8:45টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এ সময় অন্যদের মধ্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। চিকিৎসকের পরামর্শক্রমে ফলো আপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার মারিশা দিঘিনালা সড়কের শুকনো ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর থেকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনো ছড়া এলাকায় অবস্থান নেয়। পরে ইউপিডিএফের প্রসিদ গ্রুপের কালেক্টর হেগের চাকমা ওই পথে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় হেগেরা। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে তদন্তের মাধ্যমে কাজ শুরু করার কথা জানিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নতুন রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভেন্যুতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে পুরো মাঠকে ভাগ করা হয়েছে প্রায় 35টি সেক্টরে। মোতায়েন করা হয়েছে প্রায় 4000 পুলিশ সদস্য। কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। শহর জুড়ে লাগানো হয়েছে প্রায় 1 লাখ গেরুয়া পতাকা। শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা। অংশ নিচ্ছেন দেশের অন্তত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এরই মধ্যে ব্রিগেডে পৌঁছেছেন অনেকেই। দলে দলে বিজেপির নেতাকর্মীরা যাচ্ছেন ব্রিগেডের পথে। जिनका स्टेज पे काम नहीं है सब स्टेज खाली करने प्लीज।
গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পুরো ভারত জুড়েই যেন একে একে ফুটে চলছে বিজেপির পদ্ম ফুল। পূর্বে তাকাও নীতি অনুসরণ করে সম্প্রতি পশ্চিমবঙ্গেও বিজয় নিশান উড়িয়েছে দলটি। ক্রমেই গেরুয়া রঙে ছেয়ে যাচ্ছে ভারতের মানচিত্র। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর ভারত জুড়ে মোট 22 রাজ্যের কর্তৃত্ব এখন বিজেপির হাতে। এবার দক্ষিণ ভারতে অবস্থান শক্ত করাই দলটির লক্ষ্য বলে মনে করেন বিশ্লেষকরা। দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল। কংগ্রেস তৃণমূল ঘুরে বিজেপিতে এসে শুভেন্দুর বাজিমাত। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তার বাড়ির সামনে এমন হইহুল্লোড়ে মেতেছে অনুসারীরা। শুরুটা হয়েছিল 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিধস জয়ের মধ্য দিয়ে। তখন থেকেই উত্তর ও পশ্চিম ভারতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে কাজ শুরু করে দলটি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর গুজরাটের মতো রাজ্যগুলো হয়ে ওঠে বিজেপির পাওয়ার হাউস। রাজস্থান, হরিয়ানা আর ছত্তিশগড়েও শক্ত অবস্থানে গেরুয়া শিবির। সাম্প্রতিক বছরগুলোতে কমফোর্ট জোন হিন্দিভাষী রাজ্যগুলোর বাইরেও আধিপত্য বিস্তার করেছে বিজেপি। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক প্রভাব ভেঙে 2024 সালে ওড়িশায় সরকার গঠন করে দলটি। মহারাষ্ট্রে অভ্যন্তরীণ বিরোধে আঞ্চলিক দল শিবসেনা 2 ভাগে বিভক্ত হলে দুর্বল হয়ে পড়ে দলটি। একটি অংশ বিজেপির সাথে জোট করলে পদ্ম প্রতীক থেকেই মুখ্যমন্ত্রী বেছে নেন মোদি শাহ। বাকি রাজ্যগুলোতে বিজেপির সমীকরণ একটু আলাদা। বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পরেও জোটসঙ্গী জেডিইউর সাথে মিলে ক্ষমতা টিকিয়ে রেখেছে বিজেপি। অন্ধ্রপ্রদেশ আর আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আঞ্চলিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে সরকার গড়েছে বিজেপি। তবে কেরালা, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে এখনও পদ্মফুল ফোটাতে পারেনি মোদির দল। এসব রাজ্যে নামমাত্র ভোট রয়েছে বিজেপির। তাই দলটির পরবর্তী লক্ষ্য হবে দক্ষিণ ভারত, এমনটাই ধারণা বিশ্লেষকদের। বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলসহ 31টি রাজ্যের 22টিতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আধিপত্য। জোটবদ্ধ হয়ে দলটি ভারতের কমপক্ষে 72% মানুষকে শাসন করছে। কমল হি কমল খিলা হুয়া হ্যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।